উত্তরবঙ্গের নাম শুনলেই কিন্তু বেশিরভাগ মানুষের মুখে দার্জিলিং কথাটা আসে, তেমনি দক্ষিণবঙ্গেও সেরকমই একটা জায়গা হলো পুরুলিয়া। খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। রাত্রি এখন 10:41। আজকে আমাদের জার্নিটা শুরু হচ্ছে উত্তরপাড়া থেকে। এখন আমাদের লোকাল ট্রেন ধরে যেতে হবে হাওড়া স্টেশন, কারণ রাত্রি 12:05 আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন আছে। চাহে আধিয়ায় রে চাহে মেঘায় রে 11:23 হয়ে গেল। 12টায় আমাদের হাওড়া থেকে ট্রেন ঢোকানোর আগেই এরকমভাবে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। 11:33 বাজে জাস্ট আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। এখান থেকে মনে হয় আমাদেরকে যেতে হবে 20 নাম্বার প্ল্যাটফর্ম আমাদের ট্রেন ধরার জন্য। আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে। তো এটাই হচ্ছে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা 12:10 ছাড়বে এবং কালকে আমাদেরকে বরাভূম স্টেশনে পৌঁছে দেবে এক্স্যাক্টলি সকাল 7:12 যদি ট্রেন ঠিকঠাক চলে। এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট B1, আমাদের সিট নাম্বার হচ্ছে 2-3। কুল নাই রে কুল নাই কিনারে নাই নাই কো দরিয়ার পারে। এক্স্যাক্টলি 8:12 ট্রেন 1 ঘন্টা লেট। আমরা এলাম বরাভূম স্টেশনে। এবার বরাভূম স্টেশনে যেখানে আমাদের নামালো, ট্রেনের পিছন দিক দিয়ে নাকি আমাদের বাস ধরতে যেতে হবে। আমরা এখন যাব মাঠা। এখানে কিছু টোটো এবং ট্রেকার দাঁড়িয়ে আছে, বললো আরেকটু এগিয়ে যেতে হবে, মেন রাস্তা থেকে নাকি বাস পাওয়া যাবে। 2 মিনিট হেঁটেই মেন রাস্তার উপরে চলে এসেছি। আর ওই দেখতে পাওয়া যাচ্ছে মাঠা যাওয়ার বাস দাঁড়িয়ে আছে। এখানেও কিন্তু ওই বাসের সিট রেখে দেওয়ার সিস্টেমটা আছে। আমরা যাই হোক করে পিছনে 2টো সিট ম্যানেজ করতে পেরেছি। এখান থেকে মাঠা যেতে সময় লাগবে আধ ঘন্টা থেকে 40 মিনিট। দুটো মাঠা গ্রাম পঞ্চায়েত। খুচরো নেই তো, হয়ে যাবে তো। কত করে ভাড়া? বাসে করে আসতে আমাদের সময় লাগলো প্রায় আধ ঘন্টা মতো। এই জায়গাটায় বাস এসে দাঁড়ালো, ওটাই হচ্ছে মাঠা গ্রাম পঞ্চায়েত। আমরা যেখানে স্টে করব সেটা কিছুটা হেঁটে যেতে হয়। মাঠা গ্রাম পঞ্চায়েতের পাশ দিয়েই যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। 2 থেকে 3 মিনিট সময় লাগলো আমাদের হেঁটে এই জায়গাটায় পৌঁছাতে। এখন আমরা একটু ফ্রেশ টেস হয়ে নিই, কারণ কাল রাত থেকে জার্নি করছি। ব্রেকফাস্টে গরম গরম লুচি, তার সাথে আলুর তরকারি, তার সাথে খুব ফেভারিট জিলিপি দেওয়া হয়েছে, আর এখানে আছে বয়েলড এগ। তো এখন জমিয়ে ব্রেকফাস্টটা করবো। টেস্টি টেস্টি জিলিপি দিয়ে ব্রেকফাস্ট করার পর আমরা এই মাঠা গ্রামটা পায়ে হেঁটে ঘুরে দেখতে যাচ্ছি। নর্থ বেঙ্গলের তো অনেক অনেক গ্রাম আমরা দেখিয়েছি পায়ে হেঁটে ঘুরে, এবার দেখানো যাক সাউথ বেঙ্গলের একটা গ্রাম প্রথমবারের জন্য। যদিও আমরা দুজনেই গ্রাম থেকে বিলং করি, বাট এরকম গ্রাম থেকে না, মানে যেখানে মাটির বাড়ি আছে বা এরকমগুলো দেখলে বেশি ফিল হয়, গ্রাম গ্রাম খুব ভালো লাগে। এখানে কিন্তু পুরোটাই পায় মাটির বাড়ি, টালির বাড়ি বলুন, বা একটা দুটো একটু ইটের বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। মানে একদম যেটা পিওর গ্রাম বলে সেটা, একটু অন্যরকম গ্রাম, কারণ এই গ্রামে কিন্তু আছে পাহাড়ের একটা ফিল। এই গ্রামে কিন্তু ঘুরতে ঘুরতে বেশিরভাগ বাড়ির সামনে এরকম বড় বড় কুয়ো রয়েছে, পাত কুয়ো যেটাকে বলে। জল কি আছে? হ্যাঁ জল আছে। আমরা অনেক দিন পরে এরকম কোনো জায়গায় এলাম। বাবা বেশ ডিপ। দাদু
আপনার একটা ছবি নিতে পারি? আপনার একটা ছবি নিতে পারি? ছবি ছবি ফটো, ছবি ফটো আপনার, ফটো 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 ফটো। হুম। হুম হ্যালো। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ভারতের বাইরে থেকেও কিন্তু প্রচুর মানুষ আমাদের এই ভারতে আসেন এই গ্রাম্য জীবনটাকে এনজয় করার জন্য, এই সমস্ত যেগুলো আপনারা এখন স্ক্রিনের উপরে দেখতেন এগুলো এনজয় করার জন্য। অথচ আমাদের কাছে এগুলো একটা সম্পদ, কিন্তু আমরা কিন্তু এগুলোর কদর করি না। আমরা কিন্তু বিদেশের মাটিতে বারবার যেতে চাই। ওরে ও পরাণ বন্ধু আমার। ভালো লাগছে? মন দিয়ে দেখছে সবাই। বাই। যেখানে আমরা বাস থেকে নেমেছিলাম এখানে একটা বিশাল বড় বট গাছ আছে এবং অনেক ঝুড়ি নেমেছে। এটা দেখে মনে হচ্ছে দোল খাই, বাট আমি পারি না। তোমার ভাতটা নিতে পারবে না আসলে। পারবে? পারবে না, প্লিজ ডোন্ট ট্রাই। এই হাইওয়েটা কিন্তু পুরুলিয়া থেকে আসছে এবং সোজা চলে যাচ্ছে বাঘমুন্ডির দিকে। গ্রাম ঘুরতে ঘুরতে মেন রোড আসাতে একটা টোটো পেয়ে গেছি। এটা নাকি পাখি পাহাড় যাচ্ছে, এখানকার ফেমাস টুরিস্ট পয়েন্ট একটা, ওখানেই আমরা যাচ্ছি। পরাণ রে ওদের সাথে আমি বাংলাই বলি। আচ্ছা, ওদের আমরা মানে আপনাদের আঞ্চলিক ভাষা হচ্ছে সাঁওতালি ভাষা। আচ্ছা, খবর দিলাম ভাই। তো এটাই হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত পাখি পাহাড়। এবার পাখি পাহাড় কেন নাম দেওয়া হয়েছে সেটা একটু বলি। দেখুন চারদিকে পাখির কিছু ছবি আঁকা আছে, জানি না ক্যামেরায় বুঝতে পারবেন নাকি। এখানে এলে এটা খালি চোখে ভালোভাবে বুঝতে পারবেন। এটা হচ্ছে পাখি পাহাড় এবং পাখি পাহাড়ে এখানটা একটু জঙ্গল টাইপ এরিয়া আছে, এখানে গাড়ি পার্ক করতে পারবেন। যা দেখুন প্রচুর টুরিস্ট এসছেন। এখানে একটা দুটো দোকান আছে বসে চা কফি খাওয়ার জন্য, আর এই হচ্ছে মেন রাস্তা। ঢেউ বাইয়া এই জায়গাটার নাম কিন্তু শ্রীরামপুর। পুরুলিয়াতেও কিন্তু শ্রীরামপুর আছে। পুরুলিয়া যেহেতু আমাদের প্রথমবার, তাই সকাল থেকেই পায়ে হেঁটে টোটো করে টুকটাক হালকা ফুলকা ঘোরাফেরা তো কমপ্লিট, তবে এক্সাইটিং পার্ট কিন্তু এখনও বাকি রয়েছে। তার আগে বলে দিই আমরা কোথায় স্টে করছি। আমরা স্টে করছি মাথাবুরু ইকো রিসর্টে। পাশেই রয়েছে ফেমাস মাঠা ফরেস্ট রিসর্ট, যেখান থেকে একই রকম আপনারা ভিউ পেয়ে যাবেন, একই লোকেশন, তবে ওটা কস্টলি আর এটা বাজেট ফ্রেন্ডলি। তো চলুন প্রপার্টিটা প্রথম থেকে ঘুরিয়ে দেখাই। তো ওই হলো মেন গেট, আর এখানটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে অনেকটাই স্পেস রয়েছে। আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে টোটাল 3টে রুম রয়েছে এবং এই প্রপার্টি কিন্তু একদম নতুন তৈরি হওয়া, অনেক ফুল গাছ টুল গাছ দিয়ে সাজানো গোছানো। আর এইখানটা একটা গ্রাউন্ড টাইপের এরিয়া, দোলনা টোলনা দেওয়া আছে, বাচ্চাদের খেলার জন্য সুবিধা হবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে 6টা ওখানে টোটাল রুম রয়েছে ওই বিল্ডিংগুলোতে, বা ওই কটেজ বলা যেতে পারে ওগুলোকে। আর তার সাথে এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাইনিং এরিয়া এই প্রপার্টির। তো এখানে টোটাল 9খানা রুম রেডি আছে, আরও 2টো হচ্ছে। তবে প্রত্যেকটা রুমের কোয়ালিটি ক্যাটাগরি একই রকম, একটু ছোট বড়োর ব্যাপার রয়েছে এবং ভিউয়ের একটু আলাদা রয়েছে। যেমন এই বিল্ডিংটা থেকে একদম সোজা পাহাড়ের ভিউটা পাওয়া যায়, বা রুম থেকে এখান থেকে দেখা যায়। আর ওই যে কটেজগুলো আছে ওখান থেকে কিন্তু ব্যালকনিতে বেরিয়েই দেখতে হয় পাহাড়ের ভিউ। এটুকুই জাস্ট ছোট্ট ডিফারেন্স। আর প্রাইসও কিন্তু প্রত্যেকটা রুমেরই এক, শুধুমাত্র কত জন আসছেন সেটার উপর ডিপেন্ড করবে কম বেশি। তো মোটামুটি প্রপার্টির একটা ওভারঅল আইডিয়া আশা করি পেয়ে গেছেন। এবার আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। আমরা এই বিল্ডিংয়ে স্টে করছি, আর এটাই হচ্ছে আমাদের রুম। বেশ বড় সাইজের একটা রুম এবং কিং সাইজ একটা বেড দেওয়া আছে, যেখানে 2 থেকে 3 জনের অ্যাকোমোডেশন খুব ইজিলি হয়ে যাবে। তার সাথে এখানে আলমারি, চেয়ার থেকে শুরু করে সাইড টেবিল, ইভেন একটা ছোট্ট টেবিলও দেওয়া আছে। তো রুম পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমের সাথেই কিন্তু আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। মিরর, বেসিন থেকে শুরু করে ওয়েস্টার্ন টয়লেট এবং গিজার, শাওয়ার সমস্ত কিছুই কিন্তু আছে। এই 3টে রুমের বেড থেকেও কিন্তু সুন্দর পাহাড়ের ফ্রন্ট ভিউটা এনজয় করতে পারবেন, তারই নিদর্শন আপনাদের সামনে। এই যে কমন ব্যালকনিটা রয়েছে এখানে কিন্তু বসে থাকার জন্য খুব ভালো, একদম চেয়ার পাতা রয়েছে, তার সাথে সামনে তাকালেই পাহাড়ের একদম দুর্দান্ত ভিউ পাওয়া যায়।
এদিকে যে টোটাল 6টা রুম আছে, 6টা রুমই কিন্তু সেম ক্যাটাগরি এবং সেম স্টাইলে বানানো। দেখুন রুমের বাইরে একটা হালকা ব্যালকনি টাইপ করা আছে, যেখানে চেয়ার টেবিল পাতা আছে, সুন্দর ফুল গাছ আছে। এই রুমটাও কিন্তু বেশ বড় সাইজের, এবং একটা দেখতে পাচ্ছেন রড আয়রনের খাট রাখা রয়েছে, তার সাথে টেবিল চেয়ার সমস্ত কিছুই আছে। রুম বেশ পরিষ্কার, এবং রুমের সাথেই কিন্তু সেম কোয়ালিটির অ্যাটাচড ওয়াশরুম এখানে পেয়ে যাবেন আপনারা। এই যে রুমগুলো আছে এগুলোর জানলা থেকে কিন্তু একটা পাহাড়ের ভিউ পাওয়া যায়। যদি টোটাল পাহাড়ের ভিউটা পেতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে একটু কষ্ট করে ব্যালকানিতে আসতে হবে, এমন কিছুই কষ্ট না, তাহলে কিন্তু পুরো মোটামুটি ভিউটা পাবেন। এই বিল্ডিংয়ে যে 3টে রুম এগুলো কিন্তু সেপারেট, পুরো দেওয়াল দিয়ে তোলা। এটা হালকা মাঝখান পর্যন্ত আছে, আর ওদিকটা পুরোটাই ওপেন। তো এই হচ্ছে পুরো প্রপার্টিটা। প্রায় 2টো বাজতে চলেছে। এখানকার কিন্তু খাওয়া দাওয়া একদম আমাদের বাড়ির মতো ঘরোয়া। তো দেখি লাঞ্চে কী কী ওয়েট করছে আমাদের জন্য। তো এটাই হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। এখানে এলে কিন্তু রঙটা চেঞ্জ হয়ে যায়, কারণ ওপরে নীল রঙ একটা প্লাস্টিক আছে, আর এমন একটা ফিল হয় যেন কোনো বিয়ে বাড়িতে এসেছি। মানে আমাদের গ্রামের দিকে যেরকমটা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে হয়, এরকম চারদিকে চেয়ার টেবিল পাতা আছে, সেরকম ঠিক। লাঞ্চ কিন্তু সার্ভ করা হয়েছে আমাদের শাল পাতায়, গরম গরম ভাত, তার সাথে এখানে হচ্ছে মুসুর ডাল, এদিকে আছে গরম গরম বেগুন ভাজা, এটা হচ্ছে আলু, ফুলকপি এবং সজনে ফুল পোস্ত দিয়ে একটা তরকারি, এদিকে আছে চিকেন, এবং এখানে সুন্দর করে কাটা স্যালাড, পাঁপড়, আর আমার প্রিয় চাটনি। যেরকমভাবে সুন্দর করে লাঞ্চটা সাজিয়ে দেওয়া হয়েছিল, লাঞ্চের টেস্টও কিন্তু বেশ ভালো ছিল। পায়েলের তরকারিটা ভীষণ ভালো লেগেছে, আমার চিকেন বলতে হবে না। যাই হোক, আমরা লাঞ্চ টাঞ্চ করার পরে হোমস্টে থেকেই কিন্তু বাইকে করে আমাদের একটা জায়গায় নামিয়ে দিয়ে গেছে। যে এক্সাইটিং ব্যাপারটার কথা বলছিলাম সেটা হচ্ছে মাঠাবুরু মন্দিরে আমরা এখন হাইক করে উঠব। অ্যাকচুয়ালি পাহাড়টার নাম মাঠাবুরু পাহাড়, একদম ওপরে একটা মন্দির আছে, সেখানেই আমরা হেঁটে যাব। আর আমাদের বাইকে করে আসতে 3 থেকে 4 মিনিট সময় লাগলো, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দারুণ একটা ফিল। ফেব্রুয়ারি মাসে 3rd উইকে দাঁড়িয়ে আছি, পুরুলিয়ায় কিন্তু ভালো গরম, অলরেডি ঘাম দিচ্ছে। এবার আপনাদের পিছনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সেই সিঁড়ি দিয়ে এখন সোজা ওপরে উঠবো। 3:15 এক্স্যাক্টলি বাজে, আর আমরা কিন্তু এখান থেকে হাইক করা স্টার্ট করলাম। মাঠাবুরু যে পাহাড়টা, ওটা প্রায় 2000 ফুট উচ্চতায় অবস্থিত। তো আজকে আমরা 2000 ফুট উঠতে চলেছি, হাইক করতে চলেছি। এরপর কিন্তু এরকম পাথরের রাস্তা, দেখুন অনেকে গেছিল, তারা ফিরছে, আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। যাদেরকে এইমাত্র ভিডিওতে দেখালাম তারা কেবলমাত্র এই জায়গাটা পর্যন্তই এসেছিল, তারা অন্যদেরকেও ডিমোটিভেট করছে যে যাস না, উপরে প্রচণ্ড ট্রেল আছে, উঁচু রাস্তা পারবি না। বাট একটা কথা আমরা অলওয়েজ বলি, হাইকিং বা ট্রেকিংয়ের ক্ষেত্রে ফিজিক্যাল এবিলিটির থেকেও বড় দরকার মেন্টাল এবিলিটি। প্রায় 20 মিনিট হলো হাঁটছি, বেশ কষ্ট হচ্ছে, গরমও লাগছে। ওরা বলছিল আপনারা যাবেন, পারবেন না হয়তো, আমাদেরই উঠতে 2 ঘন্টা লাগে, আপনাদের না জানি কতক্ষণ লাগবে। তো বললাম লেটস ট্রাই। এই পর্যন্ত একরকম রাস্তা ছিল, সামনের রাস্তাটা দেখুন, মারাত্মক স্টিপ রাস্তা। প্রচণ্ড গরম, সানগ্লাস পরে থাকতে পারছি না, চোখ ফোক দিয়ে ঘাম ফাম গড়িয়ে যাতা অবস্থা, বাট হাল ছাড়বো না। এই গরমের জায়গায় এসে এরকম ট্রেক করলে তো ঘাম দেবেই। কিছু মানুষের কিন্তু শরীরে ঘামের দুর্গন্ধ নিয়ে বেশ আন্ডার কনফিডেন্সে ভোগেন। ট্রাভেলিং হোক কিংবা ঘরে, এই দুর্গন্ধ কিন্তু আমাদেরকে কিছুটা হলেও চিন্তা দেয়, কিন্তু চিন্তা করার কোনো প্রশ্ন নেই। আজকে আমরা এনেছি এমন একটা প্রোডাক্ট যা কিছুটা হলেও আপনাদের চিন্তামুক্ত করবে। আজকে এনেছি NOx ডিটক্সের স্মেল বি গন আন্ডারআর্ম ক্রিম। এটা কিন্তু পিওরলি ভিগান একটা প্রোডাক্ট, কোনো রকম কেমিক্যাল, সালফেট, প্যারাবেন এর মধ্যে নেই। কিছুদিন আগেই এই প্রোডাক্টটা আমি ইউজ করতে শুরু করি, এবং আমার যেহেতু কেমিক্যাল প্রোডাক্টসে একটা ইচিংয়ের প্রবলেম আছে, এই প্রোডাক্টটা ইউজ করে কিন্তু আমার সেরকম কোনো প্রবলেম হয়নি। ক্রিমি একটা টেক্সচার, আপনাদের স্নানের পরে আন্ডারআর্মসে লাগিয়ে নিতে হবে, ব্যাস। 24 আওয়ার্স কোম্পানি দাবি করছে, বাট হ্যাঁ, এর গন্ধটা কিন্তু একটু মৃদু, মানে ওই রকম পার্ক অ্যাভিনিউ বা বিভিন্ন কোম্পানির মতো কিন্তু একটা স্ট্রং ফ্রেগ্রেন্স এর মধ্যে নেই, কিন্তু আপনাদের কিন্তু দুর্গন্ধ থেকে প্রোটেক্ট করবেই। এবং আমি নিজে যেহেতু টেস্ট করেছি তাই আপনাদেরকে রেকমেন্ড করছি, কারণ
যেরকম অথেন্টিক হোমস্টে বা সঠিক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরি, সেরকমই একটা ভালো প্রোডাক্ট যদি আমাদের থ্রু দিয়ে আপনাদের কাছে পৌঁছায় তাহলে কিন্তু জিনিসটা আপনাদেরই লাভ। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করতে পারেন। প্রায় 10 মিনিট মতো এরকম স্টিফ রাস্তা এলাম, দেখুন ওদিক দিয়ে কিছু দেখতে পাবেন না। উঠে আসার পরে এখানে আবার একটু প্লেন রাস্তা। এখানটা এসে আমরা একটু কনফিউজড হয়ে গেছি, এই দিকটাও মনে হচ্ছে রাস্তা টাইপের, ওই দিকটাও মনে হচ্ছে। আর আমাদের যারা বাইকে ছাড়তে এসেছিলো ওদেরই অ্যাকচুয়ালি আসার কথা আমাদের সাথে, বললো আর একজনকে নিয়ে 5 মিনিটে আসছে, আপনারা আস্তে আস্তে উঠুন। ওরা কিন্তু এখনও আসেনি। আর এখানটা খুবই ডেঞ্জারাস টাইপের লাগছে, আই এম নট শিওর কি এখান দিয়ে হবে কি না। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পরে ওরা এলো, আর এখন এই রাস্তা দিয়ে আমাদেরকে বললো যেতে। আমি যাচ্ছি। কি রাস্তা! ওই জায়গাটা উঠতে বেশ কষ্ট হলো, আবার কিছুটা এরকম প্লেন্স এরিয়া, সেটার মধ্যে দিয়ে হাঁটছি। তবে এই রাস্তায় যারা এরকম বোতল বা চিপসের প্যাকেট এত পরিমাণে ফেলে যান তাদেরকে রিকোয়েস্ট করবো এরকম প্লিজ করবেন না। এখন বাজে এক্স্যাক্টলি 3:58 যদি দেখতে পান। 3:15 সময় আমরা স্টার্ট করেছিলাম, ওখানে আমরা 7 থেকে 10 মিনিট ওয়েট করেছি এদের জন্য। সো ফাইনালি আমরা কমপ্লিট করতে পেরেছি, যে টাইমটা বলেছিল তার থেকে অনেক কম সময়। আবার বলছি, মনের জোরটাই বড় জোর, ভয় পাবেন না। এই মেয়েটা যদি করতে পারে তাহলে আপনারাও করতে পারবেন। তো এটাই হচ্ছে মাঠাবুরু টেম্পল, এইটা দেখার জন্যই এত কষ্ট করে আসা। মা আমাদের রক্ষা করো। এটা কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির। এখানে বছরে একবার এই যে মাথা মায়ের পুজো হয়, এবং নিচে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম ওখানে একদিন মেলাও চলে। তখন প্রচুর জায়গা থেকে প্রচুর দর্শনার্থী ভক্তগণ আসেন এখানে মায়ের দর্শন করতে। শোনা যায় যে এখানে এলে নাকি ছোট থেকে ছোট মনস্কামনাও পূর্ণ হয়। মন্দিরের পাশেই কিন্তু একটা হোমকুণ্ড আছে, এখানে যজ্ঞ করা হয়। কিছুদিন আগে পুজো হয়েছিল, অনেক অনেক বছর আগে এখানে নাকি নরবলি দেওয়া হতো। শুনলাম নাকি প্রায় 3-3.5 হাজার নরবলি দেওয়া হয়ে গেছে। সেটা অনেক অনেক যুগ আগের কথা আমি বলছি। যাদের দেওয়া হতো, মানে ওটা একটা গোষ্ঠীর, তো তাদের নাকি মানুষজন কমতে শুরু করলো। তো মায়ের কাছে প্রার্থনা করলেন যে আমরা এরকম করলে আমাদের বংশ শেষ হয়ে যাবে। তো মা স্বপ্নে দেখা দিয়েছিল, ঠিক আছে নরবলি দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু 1 ফোঁটা রক্ত দিয়ে মানে মাকে পুজো দিতে হবে, এরকম একটা স্টোরি শুনেছিলাম। তো পুজো হওয়ার আগে একটুখানি হাতটা একটুখানি কেটে 1 ফোঁটা রক্ত দিয়ে নাকি পুজো হয়। আর তার সাথে মানে পাঁঠা বলি দেওয়া হয়, যেটা অন্যান্য কালী মায়ের কাছেও দেওয়া হয় বিভিন্ন জায়গাতে। তো তারই এখানে নিদর্শন রয়েছে। এই যে একটু কালো মতো জল মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু রক্ত নাকি এটাই কিন্তু মেন মাথাবুরু বাবার স্থান বলা যেতে পারে, পুজোর স্থল। এখানটাই পুজো হয়, এবং হাতি ঘোড়া যে দেখা যাচ্ছে ওটা পুজোর সামগ্রী টাইপ বলা যেতে পারে। আর প্রতি বছর মাঘ মাসের 1 তারিখেই কিন্তু পুজোটা হয়। আর যেহেতু 1 মাস আগেই হয়েছে তার জন্য কিন্তু রক্তটা এখনো রয়ে গেছে। আর তার সাথে সাথে এখানে কালী মায়ের পুজোটাও হয় ওই দিনেই। এরপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে একটা গুহাও আছে। গুহা বলতে যেরকমটা ভাবছিলাম সেরকমটা কিন্তু নয়। আর সামনে যে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আগের বছরের, অর্থাৎ প্রতি বছর যেরকম আমাদের ওখানে মূর্তি বিসর্জন করা হয়, এখানে কিন্তু বিসর্জন করা হয় না, মূর্তিটাকে এখানে রেখে দেওয়া হয়। এটা আগের বছরের মূর্তি, এখনকার মূর্তিটা তো দেখলেন। হাতে সময় থাকলে কিন্তু এখান থেকে দারুণ একটা সানসেট এনজয় করতে পারেন, তার সাথে চারদিকের অপূর্ব ভিউ তো রয়েইছে। এই কুয়োটা কিন্তু একটা পবিত্র কুয়ো। কেন? বর্ষাকালে তো সব জায়গায় জল থাকে, এখানেও থাকে, কিন্তু যেখানে পুজো হয় সেখানে তো কখনো বৃষ্টি হয় না সেই সময়ও কিন্তু এই কুয়োর জল থাকে। তো লোকালদের মতে যে ওনারা ভগবানের কাছে প্রার্থনা করেন তারপরই নাকি জল আসে, এটা সম্পূর্ণ লোকাল মানুষদের কাছ থেকে শোনা একটা কথা। যারা গাড়ি নিয়ে সাইট সিইং করতে পছন্দ করেন না, আমাদের মতো ট্রেকিং বা হাইকিং করতে পছন্দ করেন এবং মাঠাতে আসছেন, তাহলে কিন্তু মাঠাবুরু মন্দিরটা মাস্ট ভিজিট প্লেস বলে একটা মনে হয়েছে। আর একটা কথা, সিনিয়র সিটিজেন যাদের পায়ে প্রবলেম আছে, কোমরে প্রবলেম আছে, বা হাঁটতে চলতে কোথাও কোনো অসুবিধা আছে, তারা কিন্তু ভুলেও এখানে আসবেন না, কারণ পাথরের রাস্তা অনেকটা উঠতে হয়েছে। তো এখন বাজে প্রায় 5:15, আমাদের এখানে মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট। আমরা এখন নিচে নেমে চলে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। এখান থেকে পাহাড়ের ভিউ তো দারুণ পাওয়া যাচ্ছে, কিন্তু রিয়েল চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গাটা দিয়ে নাবাটা। উঠে তো গিয়েছিলাম, নাবাটা বেশ টাফ লাগছে এখন। একটা হার্ডেল অলরেডি ক্রস করেছি, আর এটা হচ্ছে নেক্সট, মানে এটা শেষ হয়ে গেলেই ব্যাস
অ্যাকচুয়ালি ওঠার সময় কষ্ট বেশি আর নামার সময় রিস্ক বেশি। ওঠার সময় এই জায়গাটা থেকে অপূর্ব একটা ভিউ পাওয়া যাচ্ছিল, এখন আর সেটা পাওয়া যাচ্ছে না। তবে এখন কিন্তু হালকা একটা ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে। বসন্ত যে এসে গেছে তারই কিন্তু প্রমাণ। বসন্ত আমার ফেভারিট সিজন, আর এই সময় যেটা মিষ্টি হাওয়া দেয় এটা মানে সকলেরই হয়তো প্রিয়। যদিও ফুলগুলো এখনো ফোটেনি, পরের মাসে মানে মার্চে ফুটবে যেটুকু শুনলাম। মিঠুনদা কি বলে গেছে জানো না, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। মোটামুটি আধ ঘন্টা মতো আমাদের লাগলো নামতে, কারণ নামাটা খুব সাবধানে নামতে হবে। আর এখান থেকেও কিন্তু আমাদের রিসর্টটা হেঁটে যেতে হবে, প্রায় 10-15 মিনিট মতো লাগবে। ওপর দিয়ে ওই রাস্তাটা দিয়ে হাতি চলাচল করে, আর সন্ধ্যেবেলা নামাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা হাতি পারাপারে এটার মাঝখান দিয়ে পারাপার করে। আচ্ছা, বর্ষাকালে এই রাস্তাটা পুরো ময়ূরে ভর্তি থাকে, মানে এক একটা করে গ্রুপ ঘুরে, আর ময়ূরের ডাকে পুরো জায়গাটা মেতে থাকে। সন্ধেবেলা রিসর্টে ফিরে আসার পর কিন্তু জায়গাটা কিছুটা অফবিট ফিল দিচ্ছে। এখানে বন্ধু বান্ধব বা গ্রুপে এলে কিন্তু ভালো মজা করতে পারবেন, জায়গাটা বেশ জমজমাট হয়ে উঠবে। আজকে সন্ধ্যাবেলা একদম জমিয়ে স্ন্যাক্স করব। কি আছে দেখুন, মুড়ি, যদি অনেকে পছন্দ করেন না, এটা হচ্ছে পুরুলিয়া স্পেশাল ভাবড়া ভাজা, বেসন দিয়েই তৈরি হয়, তার সাথে গরম গরম বেগুনি, আর তার সাথে গরম 2 কাপ দুধ চা। আহা, আমরা এই ধরনের পিঠে মানে এই কালারের পিঠে প্রথমবার দেখছি। ভেতরটা নাকি মিষ্টি মিষ্টি, বাইরেটা ঝাল দিয়ে, আর এখানে একটা চাটনি আছে, এটাও একটু হালকা মিষ্টি আর নোনতা দিয়ে। তো আপনারা কিন্তু এখানে এলে এই পিঠেটা স্পেশালি শীতকালে অর্ডার দিয়ে খেতে পারেন। সকাল থেকে যা সমস্ত ভালো কিছু খাচ্ছি সবই এই সুভাষবাবুর দয়ায়। সুভাষবাবু কিন্তু খুব ভালো একজন মানুষ। আমরা যে জায়গাটায় স্টে করছি জায়গাটার নাম হচ্ছে মাঠা, এবং এই রিসর্টে আসতে হলে আপনাদের একটা ল্যান্ডমার্ক জেনে রাখতে হবে, সেটা হচ্ছে মাঠা গ্রাম পঞ্চায়েত। কলকাতা থেকে কিন্তু এই জায়গাটা খুব সহজেই আসা যায়। আমরা যেরকম হাওড়া স্টেশন থেকে চক্রধরপুর এক্সপ্রেসে করে বড়াভূম এসেছি, বড়াভূম থেকে বাসে করে এই জায়গাটায় চলে এসেছি। আপনারা যদি সেই ট্রেনটা না ধরতে চান, আপনারা পুরুলিয়া জংশন পর্যন্ত চলে আসতে পারেন। পুরুলিয়া জংশন থেকে লোকাল ট্রেন ধরে বড়াভূম আসতে পারেন, অথবা এখানকার মেন স্টেশন হচ্ছে আদ্রা স্টেশন, যেখানে বেশিরভাগ ট্রেনই হল্ট দেয়। আপনারা আদ্রা থেকেও কিন্তু প্রাইভেট গাড়ি হায়ার করে অথবা লোকাল ট্রেনে করেও কিন্তু এই জায়গাটা খুব সহজেই পৌঁছে যেতে পারেন। আমরা যেমন টোটো করে গিয়েছিলাম পাখি পাহাড় ছাড়াও কিন্তু পুরুলিয়া জেলার সবথেকে সুন্দর ড্যাম নাকি এখানে আছে, পারডি ড্যাম, যেটা ছাড়াও খয়রাবেড়া ড্যাম বলে আরেকটা জায়গাও আছে, এখানেও কিছু সময় কিন্তু আপনারা কাটাতে পারেন। তার সাথে বাঘমুন্ডুতে চড়িডা গ্রাম আছে, সেখানে যে ছৌ নাচের মুখোশ সেইগুলো নাকি পেন্টিং করা হয়, এবং যারা গ্রামের বধূ তারাই এগুলো করেন, সেগুলো কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। এগুলো ছাড়াও কিন্তু অযোধ্যা পাহাড়ের ওপরে বেশ কিছু ট্যুরিস্ট স্পট আছে, যেমন আপার ড্যাম, লোয়ার ড্যাম, ময়ূর পর্বত, লোহারিয়া শিব মন্দির, এই সমস্ত জায়গাও কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। তবে হ্যাঁ, এখানের থেকে কিন্তু ওই ডিস্টেন্সটা বেশ কিছুটা, তাই আপনাদের কিন্তু হাতে 2 রাত্রি 3 দিন সময় নিয়ে আসতে হবে এই পুরো জায়গাগুলো দেখতে পাওয়ার জন্য। আর একটা কথা বলে দিই যে ঘরের মধ্যে ইন্টারনেটের স্পিড কিন্তু খুব স্লো, এবং এখানে ওয়াইফাই এর ফেসিলিটি এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নেই, যেহেতু নতুন প্রপার্টি। পেটুক বাঙালির মন জয় করার একমাত্র উপায় হচ্ছে এই খাবার। এই রিসর্টটা খুব ভালোই জানে। এখানে আছে গরম গরম আলুর পরোটা, তার সাথে আছে চিকেন কষা। হালকা কুয়াশা মাখা শীতের সকাল, দিন যত বাড়বে সূর্য মাথার উপরে উঠবে, গরম বাড়বে, বাট এখন কিন্তু সকালের মিঠে রোদটা গায়ে মাখতে ভীষণ ভালো লাগছে। আশা করি এই রিসর্টের লোকেশন এবং খাওয়া দাওয়া আপনাদের বেশ ভালো লেগেছে। এখানে থাকা এবং খাওয়ার খরচাটা একটু জানিয়ে রাখি। আপনারা যদি 2 জন থাকেন তাহলে 1500 পার ডে পার পার্সন ইনক্লুডিং অল মিলস। যদি 3 জন থাকেন 1400 টাকা পার ডে পার হেড, এবং যদি 4 জন থাকেন তাহলে 1300 টাকা পার ডে পার হেড। আপনারা যদি এখানে আসার জন্য চক্রধরপুর এক্সপ্রেস চুজ করেন তাহলে দেখবেন ট্রেনটা 12টা 5-এ, অর্থাৎ নেক্সট ডে হয়ে যাচ্ছে ডেট ওয়াইজ। আমাদের 17th ট্রেন ছিল, মানে 17th রাতে। এবার 5 মিনিটের জন্য বুঝতে পারিনি যে ওটা 18th অর্থাৎ 18 তারিখ হয়ে যাচ্ছে। আমরা কি করেছিলাম, 17 তারিখেরই টিকিট ছিল, পৌঁছে গিয়েছিলাম প্ল্যাটফর্মে 17 তারিখেই। যখন আমরা সিটের জন্য বলতে যাই, দেখি অলরেডি আমাদের সিটে 2 জন বসে আছেন। আমরা বলি এটা তো আমাদের সিট, আপনারা প্লিজ উঠে যান। বলে আপনি টিকিটটা একটু চেক করে আসুন। আমি বলি আপনি টিকিটটা চেক করুন। তো ওনারা দেখান যে 18 তারিখের টিকিট। তখন আমি বলি দেখুন এটা কালকের টিকিট। উনি বললেন দাদা 12টা কিন্তু বেজে গেছে। তখন মাথায় ক্লিক করলো, এক্স্যাক্টলি তাই, অর্থাৎ 5টা মিনিটের জন্য কিন্তু ডেটটা চেঞ্জ হয়ে যায়। তাই যখন টিকিট চুজ করবেন অবশ্যই এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। তারপর যেহেতু আমরা ট্রেনে উঠে পড়ি, তাই যথারীতি টিটি সাহেবকে বলে কোনো রকমে ম্যানেজ করে এক্সট্রা ফাইন দিয়ে আমরা ফাইনালি ট্রাভেল করি। এখানে বেশ ভালো লেগেছে আমাদের, আপনারা নিঃসন্দেহে আসতে পারেন। ডেসক্রিপশান এবং স্ক্রিনের ওপরে কিন্তু বুকিং নাম্বার আমি দিয়ে দেবো,
আপনারা চাইলে বুক করতে পারেন। ভিডিওটা এখানেই এন্ড করব। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেল নোটিফিকেশন অন করে দিন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভাবেই দেখতে থাকুন সায়েল স্টোরিজ। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। টাটা।